5 দফা দাবিতে জেলা ও মহানগরে বিএনপির পদযাত্রা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে আওয়ামী লীগ। টানা 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অব্যাহত আছে। জুলিও কুরি প্রাপ্তির 50 বছরের প্রধানমন্ত্রী। খুলনা আর বরিশাল সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা, নানা অভিযোগ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় কমিশন। 2.5 বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা থাকছেন অভিজাত ক্লাবে, বকেয়া পাওনা প্রায় 1 কোটি টাকা। মশলা পণ্যের দাম বৃদ্ধিতে আমদানিকারকরা দায়ী বলছে ভোক্তা অধিকার, কাল থেকে অভিযান, কঠোর শাস্তির হুঁশিয়ারি। ঢাকায় ওআইসির মহাসচিব কাল যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, মানবিক সহায়তার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান। তুরস্কে এরদোয়ানের ভাগ্য নির্ধারণে চলছে 2য় দফা ভোট গ্রহণ, পাকিস্তানে পিটিআই কর্মীদের দল ছাড়ার হিড়িক। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। বলছিলাম একেএসটিএমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন আছি। এবারে বিস্তারিত। গুম, খুন, জুলুম, হামলা যত হবে বিএনপি আরো শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে সম্পৃক্ততা বাড়ছে জনগণের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে পদযাত্রা ও সমাবেশ করেছে দলটি। চট্টগ্রামে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, মিথ্যা মামলায় গ্রেপ্তার, দুর্নীতির প্রতিবাদ সহ বিভিন্ন দাবি ও 10 দফা বাস্তবায়নে চট্টগ্রামের বহদ্দারহাটে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। নগরের ভুবনমোহন পার্ক এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার ভুবনমোহন পার্ক এলাকায় এসে শেষ হয় রাজশাহীর পদযাত্রা কর্মসূচি। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীদের আন্দোলনের মধ্য দিয়ে মুক্ত করার প্রত্যয় জানান বিএনপি নেতারা। সিলেটের পদযাত্রায় অংশ নিয়ে পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, মন্ত্রী এমপিরা উন্নয়নের বুলি শুনিয়ে লুটপাট দুর্নীতিতে ব্যস্ত। আসছে নির্বাচনে জুলুম নির্যাতন বা কোনো ষড়যন্ত্র কাজে আসবে না দাবি করেন বক্তারা। বরিশালের সদর রোড থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা পার্কে শেষ হয় পদযাত্রা কর্মসূচি। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে সরকার পতনে 1 দফা আন্দোলন কর্মসূচি দাবি করেন বিএনপি নেতারা। ময়মনসিংহে উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রকামীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষতি করতে চাইছে। বিকেলে দলের যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশের সরকারের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমেরিকার ভিসা নীতি নিয়ে সরকার কোনোভাবে চিন্তিত নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভা। দলটির কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুভেচ্ছা জানাচ্ছি। যৌথ সভার শুরুতেই কথা বলেন সাধারণ সম্পাদক। ভিসা নীতি নিয়ে নাটক সাজানো হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, সরকার সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভিসার ব্যাপারে আমরা মাথা ঘামাই, নিষেধাজ্ঞা, ভিসা এসব আমাদের বিষয় না। আমরা এইসব নিয়ে মাথা ঘামাই না, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তো ফ্রি ফেয়ার ইলেকশন করবই। কাজে আমাদের এখানে আমরা যারা ইলেকশন প্রিপেয়ার করতে চায় তারা ইলেকশনে বাধা দেবে নাকি? বাধা যারা দেয় তাদেরকে জিজ্ঞেস করুন। বাধা দেয় বিএনপি। কোনো ধরনের সহিংসতা যাবে না আওয়ামী লীগ, তবে আঘাত আসলে প্রতিরোধ করা হবে।
আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সেই জন্য শান্তি সমাবেশ। আমার কারো মিটিংয়ে কারো সাথে পাল্টাপাল্টি করা এইসব আমাদের রাজনীতিরও, এইসব কর্মসূচি আমাদের নেই। আর আমি আপনাদেরকেও বলবো, কোনো অবস্থাতেই আক্রমণকারী হবেন না। তারা এখন চাইছে বিএনপি যে কোনোভাবে দেখাতে যে আমরা আক্রমণকারী। দলের ভিতরে সব ধরনের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশের কাছে প্রচার তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আক্রমণকারী হচ্ছে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি ও জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মিছিল পূর্ব নগরীর টাউন হল ভাষা সৈনিক এম শামসুল হক মুক্ত মঞ্চে আওয়ামী লীগের নেতারা এদেশের মাটিতে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দেন। এছাড়া প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরে মেডিকেল কলেজ চত্বরে মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডক্টর দেলোয়ার হোসেন। এ সময় বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর হুমকি দাতা আবু সাইদ চাঁদের কঠিন শাস্তি, ফাঁসির দাবি জানান। টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। বঙ্গবন্ধুকে হত্যার পর টানা ২১ বছর অশান্তি ছিল দেশে। রাজধানীর আগারগাঁয়ে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আজীবন বিশ্ব শান্তির জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু। বিস্তারিত মিরাজ বিজুর প্রতিবেদনে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির জনকের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে শোষিত মানুষের কণ্ঠস্বর আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতা শুধু জনগণের বন্ধুই নন, তিনি ছিলেন বিশ্ববন্ধু। সব সময় নিরপেক্ষ নীতিতে বিশ্বাস করতেন। জাতির পিতা সবসময় মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষ যারা একবেলা পেট ভরে খেতে পারত না, চিকিৎসা পেত না, শিক্ষা পেত না, বাসস্থান পেত না, তাদের ভাগ্য গড়াই ছিল তার একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তিনি সবসময় কাজ করেছেন। তিনি জনগণের শক্তিতেই বিশ্বাস করতেন। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুকে হত্যার পর টানা ২১ বছর অশান্ত ছিল দেশ। ৭৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর একের পর এক এদেশে কু হয়, সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়, সামরিক অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং মুক্তিযোদ্ধা কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের হত্যা করে গুম করা হয়। একটা অশান্ত পরিবেশ, প্রতি রাতে কারফিউ, এই ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে ২১টা বছর এদেশের মানুষকে কাটাতে হয়েছিল। ২০০৮-এর নির্বাচনের পর দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে বলেই দেশ উন্নতি করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। বলেন, তার সরকারের আমলে দেশে কমেছে দারিদ্র্যের হার। কোনো মানুষই হতদরিদ্র, গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এর আগে সকালে এ অনুষ্ঠানে যোগ দিয়ে স্মারক ডাক টিকিট উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। এবারে সিটি নির্বাচনের খবর। উন্নয়নের ফুলঝুরি আর নির্বাচনে বাধার অভিযোগে সরগরম খুলনা সিটি নির্বাচনের প্রচারণা। তৃতীয় দিনে প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আর জাতীয় পার্টি প্রার্থী শফিকুল ইসলাম মধু তার নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে দুপুরে খুলনা প্রেস ক্লাবে
ইস্তেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আওয়াল। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অভিযোগ আর উন্নয়নের বার্তায় সরগরম খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। প্রচারণার তৃতীয় দিনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক খুলনা নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকায় প্রচারণা চালান। এই সময় তিনি পুনরায় নির্বাচিত হলে খুলনার জনদুর্ভোগ দূর করার প্রতিশ্রুতি দেন। ভবিষ্যতে যদি খুলনার মানুষ আমাকে দায়িত্ব দেয়, যানবাহন এবং ট্রাফিক সহ আমাদের এই রাস্তাঘাটগুলো আমার মনে হয় 2-3 মাসের মধ্যে কমপ্লিট হবে। তখন আমরা একটা অবস্থানে নিয়ে যাব যাতে খুলনার মানুষের, সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় চলাফেরাকে। অন্যদিকে সকাল থেকে রূপসা মোড় ও বাজার এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নিজের প্রতিশ্রুতির কথা জানান জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। এই সময় নির্বাচনে তিনি মাঠে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন। 4-5 ওয়ার্ডে কালকের বাধা দিয়েছে দৌলতপুরে, এবং আমার মাইক খুলে থানায় নিয়ে গেছে। এখন যদি তারা বাধা সৃষ্টি করে তো এদেশে আর বসবাস করে লাভ নেই, এই দেশ দিয়ে চলে যাবে। আর দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়াল তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। এই সময় তিনি খুলনাকে গ্রিন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দেন। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী খুলনার ভবিষ্যৎ। আপনারা সম্মিলিতভাবে খুলনার সমস্যার সমাধান করতে চাইলে এবং খুলনাকে বাসযোগ্য, টেকসই, উন্নত, আধুনিক সিটি হিসাবে গড়ে তুলতে চাইলে আমি আব্দুল আওয়াল নগরীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র হিসাবে দায়িত্ব নিতে প্রস্তুত আছি। তবে ভোটাররা বলছেন তারা আর কারো কথায় বিশ্বাসী না, যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন তারা। যে গরিবের মাঝে আসে গরিবের সেবা করে, এই এলাকার লোকজনের পাশে দাঁড়াতে পারে, যে উন্নয়ন করতে পারে তারে। এখন তো বোঝা যাচ্ছে না, কেবল শুরু হয়েছে, দেখা যাক এখন কোথায় কি দেওয়া যায়, কি ভোট বের। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের 31টি ওয়ার্ডের মোট ভোটার 5,35,529 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে উত্তাপ। নগরীর অলিগলি ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। ভোট প্রার্থনায় পাড়া মহল্লার অলিগলিতে উঠান বৈঠক, সভা সহ ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট হলে জয়ের আশা মেয়র প্রার্থীদের। বরিশাল থেকে রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেলা 11টায় নগরীর একটি অভিজাত হোটেলে মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও উইমেন চেম্বার অব কমার্সের ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবাদ। সভায় ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমি দোয়া চাই, যাতে করে আপনারা নির্দ্বিধায় আপনাদের নিজেদের চেষ্টায় এই ভোট কেন্দ্রে আপনারা খুব সকাল থেকে আসবেন, ভোট প্রদান করবেন। ইনশাল্লাহ আমরা যাতে সবাইকে নিয়ে মিলিতভাবেই আমরা জয়যুক্ত হতে পারি। এদিকে সকাল 10টায় নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর কলোনিতে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এই সময় তিনি বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন। শুধু এই এলাকায় না, সারা বরিশাল নিয়ে আমাদের ভাবনা আছে। তবে এই এলাকার যে দুরবস্থা এর আগেও আমি দেখেছি, এখানে একটা ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। এখানে মিটার নাই, এখানে পানির ব্যবস্থা নাই, এখানে রাস্তাঘাট নোংরা, এখানে স্যানিটেশন ব্যবস্থা খুব খারাপ। এগুলোকে বিশেষভাবে নজর দিয়ে না করলে হবে না। আর এটা একদিনের কাজ না, এটা ব্যাপক প্রোগ্রাম নিয়ে আমাদেরকে করতে হবে। অপরদিকে নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গণসংযোগের সময় তিনি বলেন, ইভিএম এ জনগণের আস্থা নেই। ইভিএম এর ব্যাপারে জনগণ আস্থা রাখে না। বাকি যদি সুন্দর মতো সে নির্বাচন উপহার দেয় তাহলে সেটা ভিন্ন কথা। এছাড়াও বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর 3 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। অন্য 3 মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা নগরীতে দেখা যায়নি। আগামী 12 জুন বরিশাল সিটিতে 126টি কেন্দ্রের 994টি বুথে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কোনো নীতি বা চাপে নয়, কমিশন তার সক্ষমতায় গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কোনো সম্পর্ক নেই। গাজীপুর সিটির ভোট প্রসঙ্গে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, কিছু কেন্দ্রে প্রার্থী বেশি থাকায় ভোট গণনায় সময় লেগেছে। কমিশন স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, আগামীতে যারাই নির্বাচনে আসবেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে কমিশন। নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে যেটা দেওয়া সেটা দিতে হবে এবং আমরা সবার জন্য সমান মাঠ রাখব। ভিসা বিষয়টাই হলো একটা দুইটা দেশের মধ্যে সম্পর্কের সাথে সম্পর্কিত। তার নাগরিকে কোন দেশের নাগরিক কোন ভিসা দিবে না দেবে তার জন্য অনেকগুলো নিয়ামক কাজ করে। আমাদের কাজ হলো যে আমাদের যে নির্বাচন কমিশনের জন্য যে সমস্ত সংবিধানে যে সমস্ত আইন কানুন রয়েছে, আমাদের নির্বাচন সংক্রান্ত যে কোনো আইন কানুন রয়েছে, নির্বাচনের বিধি আছে, ম্যানুয়াল আছে, সেই অনুযায়ী আমাদের সঠিকভাবে কাজগুলো করা। মাসিক বেতন ৭০,০০০ টাকা, অথচ ২.৫ বছর ধরে থাকছেন দৈনিক ৪,৬০০ টাকা ভাড়া একটি অভিজাত বিনোদন ক্লাবের গেস্ট হাউসে। কক্ষ ভাড়া বাবদ ৩৭,২৬,০০০ টাকার পুরোটাই বকেয়া। সরকারের উপসচিব পদমর্যাদার এই ব্যক্তি হলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফারুক হোসেন। তার মতো সিটি কর্পোরেশনের চিফ অডিটর পদধারী আবিদ হোসেন নামে আরও এক কর্মকর্তার কাছেও সমপরিমাণ ভাড়ার টাকা বকেয়া বরিশাল ক্লাবের। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুজনই সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অতিথি হিসেবে ক্লাবের কক্ষ ভাড়া নিয়েছেন। বরিশাল থেকে শাহিন সুমনের ছবিতে রাহাত খানের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। বরিশালের অভিজাত শ্রেণীর মানুষের বিনোদনের জন্য 1864 সালে বরিশাল ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে ক্লাবটি লিমিটেড ক্লাবে পরিণত হয়। 5 তলা বিশিষ্ট গেস্ট হাউসের 19টি কক্ষ রয়েছে। সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অতিথি হিসেবে ৪,৬০০ টাকা ভাড়ার ৫ম তলায় ৫০৩ নম্বর কাপল বেড কক্ষটি ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ব্যবহার করছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন। ২.৫ বছরে ১ টাকাও পরিশোধ করেননি তিনি। তার নামে বকেয়া প্রায় ৩৭ লাখ টাকা। সিটি কর্পোরেশনের আরেক কর্মকর্তা চিফ অডিটর আবিদ হোসেন নামেও বকেয়া পড়েছে সমপরিমাণ টাকা। তবে ক্যামেরার সামনে এই বিষয়ে মুখে কুলু পাটেন বরিশাল ক্লাব লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। সেটা সম্পর্কে আমি কিছু জানি না, স্যার কর্মকর্তা যারা আছে তারা বলতে পারবে। পুরস্ত আমার কর্মকর্তা যারা আছে, আমি রিসিপশন অফিসার, আমি শুধু বুকিং নিই। বুকিংটা কবে থেকে আছে সেটা এখন আমার কাছে তথ্য নাই। এখন কেউ যদি থাকে সেটা মনে করেন আপনি মেম্বার, আপনি মেম্বার হলে আপনার কি তথ্য আমি আরেকজনকে দিতে পারি বলেন। ঘটনার সত্যতা স্বীকার করে ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালক জানান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অডিটর গেস্ট হাউসের 2টি কক্ষে থাকছেন দীর্ঘদিন ধরে। তাদের বকেয়া পরিশোধে বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বরিশাল সিটি কর্পোরেশনে জয়েন করার পর থেকেই উনি গেস্ট হাউসে বসবাস করেন। শৃঙ্খলা থাকলে, নিয়ম থাকলে এতদিন তো কারো টাকা বাকি থাকার কথা না। তবে বরিশাল ক্লাবের গেস্ট হাউসে থাকে না বলে মুঠোফোনে দাবি করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। আর বকেয়া না দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ক্লাবের সাবেক সভাপতি। সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তার ক্লাবে থাকার এই বিষয়টি এখন বরিশালের অন্যতম আলোচনার বিষয়। কেন তারা ক্লাবে থাকবেন, বিপুল অঙ্কের এই অর্থের যোগানদাতাই পাকে, তা তদন্ত করে দেখার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আদার রেকর্ড ছাড়ানো দামের কারসাজির জন্য আমদানিকারকদের দায়ী করলেন ভোক্তা অধিকারের পরিচালক AHM শফিকুজ্জামান। অস্থিতিশীল মশলার বাজারে লাগাম টানতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে টিসিবি ভবনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আগামীকাল থেকে মশলার বাজারে অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার কড়া হুঁশিয়ারি, পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারলে বন্ধ করে দেয়া হবে দোকান। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে সবকিছু ছাড়িয়ে গেছে আদা। খুচরা বাজারে যার দাম 300 টাকা ছাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে বৈঠকে বসে ভোক্তা অধিকার, যেখানে দাম বৃদ্ধির জন্য আমদানিকারকদের কারসাজিকেই সরাসরি দায়ী করেন সংস্থাটির মহাপরিচালক। যারা ইম্পোর্টার সেই এলসিতে যদি দেখা গেল যে প্রাইসটাকে আপনার হাইড করেছে, এলসিতে যদি আপনার আন্ডার ইনভয়েস করে, তাহলে সেই জিনিসটা নিয়ে আমাদেরকে একটু কাজ করার আছে। তাহলে বোধহয় এখানে আমাদের ডিউটি স্ট্রাকচার বা এইসব জায়গায় আমাদের কাজ করতে হবে। কারণ হলো যে সে এলসি প্রাইস দেখাচ্ছে এটা, কিন্তু আসলে প্রকৃত খরচ তো তার বেশি। যদিও দামের এমন আচমকা ঊর্ধ্বগতির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি ব্যবসায়ীরা, ছিল বেশ কিছু খোঁড়া যুক্তি। 280 টাকা যে বিক্রি করছে আমরা তাকেও আমরা ইন্টারভেনশন করেছি, তো তার আদাটা আগের কেনা 225 টাকায় কেনা, এটা উনি দাবি করেছেন। তারপরেও ওনাকে বলেছি 225 টাকা দিয়ে আদা কিনে তো 280 টাকায় বিক্রি করতে পারবেন না। আদার ব্যাপারীদের কারসাজি বন্ধে সোমবার থেকে মাঠে নামছে ভোক্তা অধিকার। মূল্য তালিকা না দেখালে একদিন ও ক্রয় মূল্য না দেখাতে পারলে 3 দিন দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আগামীকাল থেকে আমরা সারা বাংলাদেশে এই মশলার বাজার, বিশেষ করে আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং চাকতাই এবং আমাদের ঢাকাতে মৌলভীবাজার গরম মশলার মার্কেট এবং আমাদের শ্যামবাজার যেটা হলো আদা রসুনের যে মার্কেট আছে, সেই জায়গাটা আমরা ক্লোজ অবজারভেশনে রাখছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যা এবার বিরতি, সঙ্গেই থাকুন।